ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক আটটি সাপ্তাহিক আয়োজন মধুমতি ব্যাংক বিজনেস স্টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, চলতি অর্থ বছরে 4,30,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে এনবিআরকে। এর মধ্যে গত জুলাই ডিসেম্বর প্রান্তিকে সব মিলিয়ে 1,65,630 কোটি টাকার শুল্ক কর আদায় হয়েছে। এই সময়ে সংস্থাটির রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল 1,88,856 কোটি টাকা। ফলে অর্থ বছরের প্রথম 6 মাসে ঘাটতি দাঁড়িয়েছে তার চেয়ে 23,227 কোটি টাকা। বছর শেষে এই ঘাটতি 82,000 কোটি টাকাতে পৌঁছতে পারে বলে মনে করছে দেশের শীর্ষস্থানীয় একটি গবেষণা সংস্থা। রাজস্ব ব্যবস্থাপনার ত্রুটি, দক্ষতা ও সক্ষমতার ঘাটতি, বৈচিত্র্যহীনতা, পুঁজিভূত কর লক্ষ্যমাত্রার পাশাপাশি নানান কৌশলে কর ফাঁকির কারণে বিপুল সম্ভাবনার তুলনায় ব্যাপক পিছিয়ে রয়েছে রাজস্ব আয়। কর ফাঁকি ও কর এড়ানোর প্রবণতার দিক থেকে বিশ্বের 141টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 52তম। বিভিন্ন গবেষণা বলছে রাজস্ব ফাঁকি এবং কৌশলে কর এড়িয়ে যাওয়ার ফলে প্রতি বছর 55,000 কোটি টাকা থেকে প্রায় 3 লাখ কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে দেশ। মোট জিডিপির 5 থেকে 25% কর কৌশলে এড়িয়ে যাওয়া হয় আর 15 থেকে 80% কর ফাঁকি দেওয়া হয়। অভিযোগ রয়েছে প্রকৃত আয় কম দেখিয়ে কর্পোরেট প্রতিষ্ঠান কর ফাঁকি দিচ্ছে। বিভিন্ন কৌশল অবলম্বন করে কর রেয়াত নেওয়া হচ্ছে। ভোক্তারা কর পরিশোধ করলেও ব্যবসায়ীদের অনেকে সেই কর রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগও আছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে যে পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে তা সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দকৃত বাজেটের প্রায় 8 গুণ। এমন একটি বাস্তবতায় দর্শক আজ আমাদের আলোচনার বিষয় রাজস্ব ফাঁকি ও ঘাটতি। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি ব্যারিস্টার সামির সত্তার, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর কমিশনার মোহাম্মদ বজলুল কবির ভূঁইয়া এবং অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। যাচ্ছি মূল আলোচনায়। ডক্টর মাহফুজ কবির, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। চলতি অর্থ বছর প্রথম 6 মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে 23,000 কোটি টাকা। কেউ কেউ বলছে এই ঘাটতি বছর শেষে 80,000 কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে। বিপুল এই ঘাটতির কারণ কি? হ্যাঁ, ধন্যবাদ। আসলে সারা বিশ্ব জুড়ে অর্থনৈতিক অস্থিরতা চলছে এবং তার একটা স্পিল ওভার ইফেক্ট কিন্তু আমাদের দেশে দেখতে পাচ্ছি। এবং গত 2 বা 2.5 বছর ধরে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যে কনসিকুয়েন্স, সেটা কিন্তু এমনভাবে গ্রাস করেছে অর্থনীতিকে যে এর ফলে যে প্রাইভেট ইনভেস্টমেন্ট যেটা আমরা আশা করছিলাম সেটা কিন্তু হচ্ছে না। আর এই যে টাইমলাইন সেটা কিন্তু আরও এক্সটেন্ডেড হচ্ছে। আগে কথা ছিল যে 2026-এর মধ্যে আমরা একটা ভালো অবস্থায় চলে আসবো, কিন্তু দেখা যাচ্ছে যে বিশ্ব ব্যাংক বলছে, IMF বলছে যে 2028-এর আগে হয়তো আমরা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবো না। এই অবস্থায় যদি প্রাইভেট ইনভেস্টমেন্ট সেভাবে না থাকে তাহলে আসলে এই ট্যাক্সটা কে দেবে? আর এই প্রাইভেট ইনভেস্টমেন্টেও কিন্তু একটু কোয়ালিটি অফ ইনভেস্টমেন্ট সেখানেও কিন্তু একটু বড় সমস্যা দেখা যাচ্ছে। এখন কিন্তু সেরকম আর রিটার্ন নেই আসলে বিজনেস থেকে, এটা একটা বড় সমস্যা। এবং আসলে বিজনেসম্যানরা কিন্তু হতাশার মধ্যে আছেন। তাদের যদি ইনকাম না হয়, রেভিনিউ না আসে, তাহলে আসলে তারা ট্যাক্স দিবেন কীভাবে? এটা একটা বিষয়। এবং আমরা আসলে আশঙ্কা করছিলাম যে এই বছর অন্তত প্রথম 6 মাসে ঘাটতি হয়তো আরও একটু বেশি হতে পারে। এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গভর্নমেন্ট কিন্তু বন্ড ছাড়ছে, যে মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আর আরেকটা বিষয় যেটা একটু উদ্বেগের, সেটি হলো যে এই মুহূর্তে আমাদের যেটা কন্ট্রাকশনের মনিটারি পলিসি রয়েছে, এটির কারণেও কিন্তু আসলে ব্যবসায়ীরা বিনিয়োগ একটু ভয় পাচ্ছেন। এখন অনেকে ইনফর্মাল সেক্টর থেকে তারা কিন্তু এই টাকা নিয়ে তারা ব্যবসা করছেন। তো এইভাবে যেভাবে হচ্ছে সেভাবে কিন্তু আসলে এই যে রাজস্ব ঘাটতি সেইটাই স্বাভাবিক। এখন আরেকটা বিষয় হলো যে বন্ডের পাশাপাশি এখন সরকারকে কিন্তু আসলে আরও বড় জায়গা, যেমন যে সেন্ট্রাল ব্যাংক থেকে হয়তো ধার করতে হচ্ছে। তো এইভাবে আসলে একটা চক্রের মধ্যে আমরা পড়ে গেছি এবং এই কারণে কিন্তু আমরা ঠিক যে পরিমাণে বিষয়টা নিয়ে যেতে পারেন। হ্যাঁ, ফাঁকিতে এখানে যেটা হচ্ছে যে ফাঁকিটা একটা স্ট্রাকচারাল ইস্যু। মানে আমরা আসলে অনেক দিন ধরেই আসলে ইনডিরেক্ট ট্যাক্সের উপরে ডিপেন্ডেন্ট এবং এটার কারণে যেটা হচ্ছে যে আসলে ঠিক অ্যাসেসমেন্টগুলো বা অন্যান্যভাবে আসলে যে ডিরেক্ট ট্যাক্সের যে আসলে কালেকশন করার যে প্রসিডিওর সেটা কিন্তু অনেকটাই উইক। এবং এটা ঠিক একদিনের বিষয় না, এটা অনেক দিন ধরে হচ্ছে। এবং আমি বিশ্বব্যাংক তারা অনেক সহযোগিতা করা সত্ত্বেও আসলে এখানে কিন্তু সেভাবে আসলে আমরা প্রোগ্রেস দেখতে পাইনি। আর এনবিআরেরও কিছুটা দুর্বলতা ছিল, তার কারণ তাদের যে ম্যান পাওয়ার সেই জায়গাতে একটা শর্টেজ আছে এবং অ্যাট দ্য সেম টাইম তাদের কিন্তু কোনো পার্সপেক্টিভ প্ল্যান নেই যে 5 বছর 10 বছর পরে আসলে অবস্থাটা কেমন হবে। এর যে ইনস্টিটিউশনাল রিফর্মের কথা আমরা অনেকদিন ধরে বলছি, এই সমস্ত কারণে দেখা যাচ্ছে কি যে আসলে আমরা খুব একটা প্রোগ্রেস করতে পারছি না। আর সবসময় বিজনেসম্যানদের দিক থেকেও কিছু থাকবে না, সবাই যে খুব ভালো বিজনেসম্যান সেরকম উন্নয়ন, অনেকেই আছেন যেটা অসাধু পন্থা অবলম্বন করতে চান। তো এই সমস্ত কারণে যেটা হয়েছে যে আসলে ঠিক ওই ডিরেক্ট ট্যাক্সটার উপরে আমরা ফোকাস দিতে পারিনি বলেই আসলে আজকে যে ফাঁকির যে কথা আমরা শুনছি বা প্রত্যাশার তুলনায় আমরা আসলে ওরকম রেভিনিউটা পাচ্ছি না, এটাই আসলে একটা বড় কারণ। জি, ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার সামির সত্তার। বিভিন্ন গবেষণা বলছে মোট জিডিপির 5 থেকে 25% কর কৌশলে এড়িয়ে যাওয়া যায় আর 15 থেকে 80% কর ফাঁকি দেওয়া হয়। টাকার অঙ্কে যা 55,000 কোটি টাকা থেকে প্রায় 3 লাখ কোটি টাকা। এ ব্যাপারে আপনার বিশ্লেষণ শুনতে চাই। দেখেন, আমি ভাইয়ের সূত্র ধরেই বলছি যে ফাঁকির বিষয়টা যারা ইন্টেনশনালি ফাঁকি দেয়
তারা একটা সেক্টর, আবার যারা ইন্টেনশনালি ফাঁকি না দেয় তারা কমপ্লায়েন্সের মধ্যেই থাকে কিন্তু কম পড়ছে, সেটা কিন্তু আপনার ঘুরে ফিরে আপনার ট্যাক্স কালেক্টরের উপর কিন্তু দায়িত্বটা যাবে। কারণ আপনার এখানে আমি যখন ঢাকা চেম্বার সভাপতি দায়িত্ব নিলাম গত বছর, তখন কিন্তু আমি বারবার বলেছিলাম যে এই ট্যাক্স নেটটাকে আপনার বাড়াতে হবে। ট্যাক্স নেটটাকে বাড়াতে হলে আপনার ঢাকা চট্টগ্রামের বাইরে যেয়ে আপনার পুরা বাংলাদেশকে ট্যাক্সের আওতায় আনতে হবে এবং ইনফর্মাল সেক্টরকে আপনার ট্যাক্সের আওতায় আনতে হবে। এখন ঢাকা চট্টগ্রাম আমাদের এখান থেকে আমাকে তখন একটা ডেটা দেওয়া হলো যে 90%-এর উপরে আমাদের ট্যাক্স রেভিনিউ কালেকশন এই দুই এরিয়ার থেকে আসছে এবং পুরা বাংলাদেশের 50% আর 48% ইকোনমিক অ্যাক্টিভিটিস এই দুই এরিয়া থেকে আসছে। তো বাকি যে 50% ইকোনমিক অ্যাক্টিভিটিস হচ্ছে বাংলাদেশের, তো স্বাভাবিক এটা ঢাকা চট্টগ্রামের বাইরে, কিন্তু সেই জায়গায় আমরা পৌঁছাতে পারছি কিনা বা এনবিআর পৌঁছাতে পারছি কিনা সেইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এবং এটাতে আপনার ক্যাপাসিটি বিল্ডিং মানে ফিজিক্যাল ক্যাপাসিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা গত বছর যখন অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যখন আমরা একটা জুম মিটিং করি, আমি তখন ওখানে ছিলাম, তখন ওখানে শুনতে পেলাম যে প্রত্যেকটা উপজেলায় নাকি একটা ট্যাক্স অফিস বসানো হবে। শুধু ট্যাক্স অফিস বসালে হবে না, এখানে মানে স্মার্টেস্ট অফ দ্য স্মার্টেস্ট ট্যাক্স অফিসার্স নিয়োগ করে তাদের ম্যাপিং করতে হবে যে এই অফিসটা যে আমি খরচ করে করলাম এখান থেকে আমার কতটুকু রেভিনিউ বা ট্যাক্স কালেকশন হচ্ছে। ইনফর্মাল সেক্টর আপনি এখন মানে বড় জায়গায় যান, ঢাকার বাইরেও যান, ছোট 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 কিন্তু মানে দোকান বলেন ব্যবসা বলেন, কিন্তু অটোমেটিক কিন্তু আপনি দেখবেন যে একটা গ্রোথ আসছে, সেটা ভালো। এদেরকে কি আমরা ট্যাক্সের আওতায় আনতে পেরেছি বা এনবিআর এর কি এতগুলা ক্যাপাসিটি আছে? আজকেই আমি খবরের কাগজে পড়ছিলাম যে এনবিআর এর ডাটা অনুযায়ী 56% of the firms do not have TIN এবং over 55% of TIN holding companies do not pay corporate taxes. এটা আমার কথা না, এটা নিউজের কথা। এবং ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্টে, যে রিসেন্টলি এখন সবাই ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে আমরা কথা বলছি, ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্টে দেখা যাচ্ছে যে লেস দেন 60% এই যে কর্পোরেট ট্যাক্সের প্রেডিক্টেড যে অ্যামাউন্টটা কালেকশন হচ্ছে লেস দেন 60% আমরা কালেক্ট করতে পেরেছি মানে বাংলাদেশ। সো এই তথ্যগুলো নিলে তো আমাদের ওই জায়গায় যেতে হবে যে একটা হচ্ছে ফাঁকি দেওয়া ইন্টেনশনালি, আরেকটা হচ্ছে যে আছে কিন্তু তাদেরকে কমপ্লায়েন্সের মধ্যে আনাটার জন্য যে আমাদের ক্যাপাসিটি দরকার বা ম্যান পাওয়ার দরকার এনবিআর এর, সেটা কি আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন দ্যাট উই নিড টু আস্ক। যারা ফাঁকি দিবে, যাদের মেন্টালিটি হচ্ছে যে আমি ফাঁকি দেবো করই দেবো না, তাদের 100টা ওয়ে থাকবে ফাঁকি দেওয়ার জন্য। বাট বাংলাদেশে সবাই ফাঁকি দেওয়ার জন্য ব্যবসা করে না। অনেক ব্যবসায়ীরাই আছে যারা রেগুলারভাবে মানে কমপ্লায়েন্টভাবে ট্যাক্সটা দিতে চায়, কিন্তু কমপ্লায়েন্টভাবে ট্যাক্সটা দিতে গেলে তাদের ওই আস্থাটা এনবিআর এর উপর আসতে হবে যে তারা যেন ওই যে আমি এর আগেরবারও বলেছিলাম, তারা যেন ওই হয়রানির শিকার না হয় বা বারবার একবার ট্যাক্স দিলাম আমাকেই বারবার এসে এসে এনবিআর এর কর্মকর্তা জিজ্ঞেস করবে। যে এই জিনিসপত্রগুলোর মধ্যে আমার মনে হয় অনেক গ্যাপ আছে, সেগুলা ঠিক করলে আমাদের এই ফাঁকির যেই তথ্যটা এটা অনেকটা কমে আসবে। ধন্যবাদ আপনাকে জনাব বজলুল কবির ভাইয়া। নানান কৌশলে কর ফাঁকি দেওয়া হয়, কিন্তু এই কর ফাঁকি রোধে রাজস্ব বোর্ড কতখানি কৌশলী ভূমিকা রাখতে পারছে বলে আপনি মনে করেন? প্রথমত কর ফাঁকিবাজ যারা, তারা কিন্তু দুটো কারণে আমাদের দীর্ঘ জীবনের চাকরি জীবনের অভিজ্ঞতা দেখেছি, দুটো কারণে কর ফাঁকি দেয়। একটি বিষয় হচ্ছে যে আমি কর ইন্টেনশনালি ফাঁকি দেব, আমাকে ধরতে পারবে না, আমার ব্ল্যাক মানি হবে, ওই টাকা আইল এনজয়, বিজনেসে হোক ব্যক্তিগত পর্যায়ে ইন্ডিভিজুয়ালি হোক। আরেকটা পর্যায়ে আছে যে কোনো কোনো করদাতা দেখা যায় উনি যে ট্যাক্স ফাঁকি দিচ্ছেন উনি আইনটি জানেন না, এবং ওনাকে যারা গাইড করছেন সেটা চার্টার অ্যাকাউন্টেন্ট হোক কিংবা লয়ার ট্যাক্স লয়ার হোক, তারাও সেটা কিন্তু তাদেরকে সে বোঝাচ্ছে না যে এইভাবে ফাঁকি হয়ে যাচ্ছে। আমি কর কমিশন হিসেবে কাজ করেছি দীর্ঘদিন, আমি দেখেছি কর ফাঁকি দেওয়ার প্রবণতা সারা বিশ্বে আছে, কিন্তু এই কর ইভেডার ট্যাক্স ইভেডার যারা আছে তাদেরকে কীভাবে অ্যাড্রেস করবে একটা দেশের ট্যাক্স প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন, সেটা হল গুরুত্বপূর্ণ বিষয়। আজকে থেকে 20 বছর আগে কর ফাঁকি দিলে একটা লোক যত সহজে পার পেয়ে যেত, এখন কি সেটা পারছে না, সম্ভব না। এই যে ব্যারিস্টার সামিট যেটা বলে, সাত্তার সাহেব যেটা বললেন যে এত % কোম্পানির টিআইএন আছে কিন্তু তারা রিটার্ন সাবমিট করে না অথবা টিআইএন নাই,
প্রথম কথা হলো, যদি কোনো জয়েন্ট স্টকে যদি কোনো কোম্পানি ফরমেশন হয় এবং সেটা যদি কোনো কার্যক্রম না থাকে, ফরমেশনের 10 বছর আগে 3-4 জন মিলে কোনো ফরমেশন ডেড হর্স হয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু ট্যাক্স পেমেন্টের বিষয়টা এখানে আসছে না বা আমাদের লাভও নেই তাদের ঘাটে। কিন্তু ব্যবসা শুরু করেছে, সেখানে টিন নাই কিংবা সে ট্যাক্স, সেটা ইম্পর্টেন্ট ইস্যু। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের ধরেন 1 কোটির বেশি হয়ে গেছে টিআইএন সংখ্যা, রিটার্ন দিয়েছে 38 লাখ গত বছর। এখন অনেকেরই কিন্তু প্রশ্ন থাকে যে মাত্র 38 লাখ ট্যাক্স পেয়ার রিটার্ন দিল, বাকিরা দিচ্ছে না কেন? এখানে যে ডাটাবেজে যে ডাটাটা আমাদের ঘাটতি আছে সেটা হচ্ছে গত 30 বছরে যারা টিআইএন নিয়ে মৃত্যুবরণ করেছে তাদের টিআইএন নাম্বারকে জাতীয় রাজস্ব বোর্ড শো করছে 1 কোটির মধ্যে? নাই, করছে না। করছে যে সমস্ত দেশের করদাতা ছিল একসময় তারা বিদেশ চলে গেছে পার্মানেন্টলি, তাদের ফাইল কি এখানে আছে? আছে। এখন এই ভদ্রলোক চলে গেছিল বিদেশ কিংবা উনি মৃত্যুবরণ করলো, তার তো রিটার্ন দেওয়ার বাধ্যকতা নাই, কিন্তু ফাইলটা রয়ে গেছে। যখন ডেটা হয় তখন কিন্তু বলা হয় পরিসংখ্যানে যেখানে অনেক কম দিয়েছে। ইন্ডিয়াতে তাই 40%-এর বেশি লোক ট্যাক্স দেয় না, রিটার্নে আছে। এখন যেটা ডক্টর মাহফুজ যেটা বললেন সেটা হচ্ছে যে ফাঁকিবাজদের অ্যাড্রেস আরেকটা হচ্ছে যে করতে হবে এইভাবে যে আমরা কারা বেশি ট্যাক্স ফাঁকি দিচ্ছে প্রায়োরিটি দিতে হবে। যিনি, যেটা ডক্টর বেশেষে বলেন যে দীর্ঘদিন ট্যাক্স দিচ্ছে আমরা শুধু তাকেই ধরবো, আর যে অল্প সময় ট্যাক্স ফাঁকি যাকে ধরবো না, সেটা হতে পারে না। দীর্ঘদিনের ট্যাক্স পেয়ারকে নার্সিং করা জাতীয় রাজস্ব বোর্ডের একটা দায়িত্ব। এখন সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল যেটা হয়েছে আপনারা জানেন, এটা তো খুব বেশি দিনের নয়, এই 10-12 বছর হয়েছে। এখন সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের যে কার্যক্রম, এটা কিন্তু ডিবির মতো পুলিশের। আপনারা কিন্তু জানি না যাকে তারা ধরছে, ট্যাক্স ডজের যাকে ধরছে শুধু সেই বলতে পারবে, অন্যরা কিন্তু জানে না। এবং তাকে যে প্যানালাইজ করা হচ্ছে, যে জরিমানা করছে, এটা তার 20 বছরের ট্যাক্স ফাঁকির যেই আনন্দটা সে ভোগ করেছে, এটা কিন্তু 1 বছরই তার সেই পেনাল্টি সে পাচ্ছে। সুতরাং সরকার কিন্তু এই দিকে অনেকেই গেছে। তবে আপনি যেটা বললেন, ডিজিটালাইজেশন ছাড়া, এনবিআরকে ডিজিটালাইজেশন না করে পৃথিবীর কোনো দেশেই ট্যাক্স ডজার ধরতে পারে না। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর মাহফুজ কবির। কর ফাঁকির ঘটনাগুলো মূলত কিভাবে ঘটছে? কর ফাঁকির প্রক্রিয়ায় আসলে কারা কারা জড়িত থাকে? হ্যাঁ, আসলে এটা খুব পরিষ্কার করে বলা মুশকিল। এটা আসলে এনবিআর যারা কর্মকর্তা তারাই ভালো জানেন যে আসলে কারা করছে এক্স্যাক্টলি। তবে এই সবসময় একটা ব্যালেন্স থাকে যে কোম্পানির সঙ্গে কিন্তু এই যে যারা ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেটর তাদের এটা যেরকম চেক অ্যান্ড ব্যালেন্স, তো সেই বিষয়গুলো আমাদের দেশে আসলে অনেক বছর ধরে গড়ে ওঠেনি। এবং কিছু কিছু অসাধু কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু আসলে অনেকটা সুযোগ দেন এই কর ফাঁকি দেওয়ার। তো সেই বিষয়গুলো একটা সংস্কৃতির বিষয়, মানে অনেক দিনের প্র্যাকটিস, আসলে একদিনে তো আসলে ওভারকাম করতে পারবো না। তো সেই জায়গাটাতে এখন কিছু কিছু রিফর্ম হচ্ছে, এটা যে কিছু হচ্ছে না এরকম নয়। তবে আমাদের একটা বড় সমস্যা হলো যে আমাদের ম্যান পাওয়ারের শর্টেজ। এটা সবসময় আমাদের মনে রাখতে হবে যে আমরা যত অটোমেশনই করি না কেন, আমাদের যে সরাসরি যে ইন্সপেকশন এবং এই যে কমিউনিকেশন, এই জায়গাগুলো, ওই জায়গাতে আমাদের ঘাটতি হচ্ছে মূলত এই ম্যান পাওয়ার শর্টেজের কারণে। এখানে কিন্তু একটা ভালো খবর আছে, সেটা হচ্ছে আপনি দেখেন প্রায় অনেক বছর পরে, 12-13 বছর পরে এনবিআর কিন্তু আরো নতুন 13টি জোন হয়েছে গত বছর। এটা ফাংশন শুরু করবে জুলাই মাস থেকে। 13টির মধ্যে 11টি হচ্ছে একদম রেভিনিউ ট্যাক্স কালেকশন করবে, আর 2টা স্পেশালাইজ জোন আছে। এই যে 11টা জোন হবে, এটা কিন্তু আপনার ট্যাক্সের নেটওয়ার্ক যেটা বলেন অনেক বাড়িয়ে দিবে, ট্যাক্স নেটটা বাড়িয়ে দিবে। এখানে ওই ভাইয়ের একটা কথায় যে ম্যান পাওয়ারের শর্টেজ, এখানে আমি শুধু একটা শব্দ অ্যাড করতে চাই, যেহেতু আমরা অটোমেশন দিয়ে যাচ্ছি। আমাদের শুধু ম্যান পাওয়ারের শর্টেজ তো আছেই, কিন্তু আমাদের স্কিলড ম্যান পাওয়ারের শর্টেজটাও কিন্তু মাথায় মানে রাখতে হবে। কারণ আমার যদি অটোমেশনই করি, আমার যদি নাই ম্যান বিহাইন্ড দ্য মেশিন যদি নাই পারে চালাইতে, তাহলে তো এই অটোমেশন দিয়ে কোনো লাভ হবে না, আরো এরর দিবে, আরো ঝামেলা। হ্যাঁ, না, এখানে আরেকটা বিষয় যেটা আছে সেটা হলো যে আমাদের ভ্যাট আইন, সেটা কিন্তু একেবারে ইমপ্লিমেন্ট করতে পারিনি। এটা ঠিকমতো করতে পারলে আমাদের একটা ড্রামাটিক চেঞ্জ চলে আসতো। আমরা একেবারে গ্রামগঞ্জে কিন্তু অনেক ব্যবসা বাণিজ্য হচ্ছে, জিডিপির গ্রোথ অনেক বেড়ে গেছে। হ্যাঁ, এখন শুধু ব্যবসা বাণিজ্য শুধু ঢাকায় নেই, পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে। এবং এই যে বড় যে মেগা সিটিগুলো আছে সেখানকার ব্যবসাও কিন্তু বেড়ে গেছে, অনেক বেড়েছে। কিন্তু আমাদের ম্যান পাওয়ারের যে আমাদের স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা কিন্তু অতটা বাড়েনি। এখন এই যে নতুন জোন হওয়ার পরেও দেখা যায় যে আমাদের ইকোনমির যে সাইজ, ব্যবসা বাণিজ্যের যে সাইজ, সেই তুলনায় অনেক কম। তো আমি সেটার প্রসঙ্গে বলছি যে আমাদের একটা যদি পার্সপেক্টিভ প্ল্যান থাকতো অন্তত এনবিআর এর, যে আমরা এই সময়ের ভিতরে এত ব্যবসা বাড়ছে, তো এটাকে টার্গেট করার জন্য আমরা এইভাবে করবো। তো এইটা একটা বড় জায়গা আমার মনে হয় যে
আমরা ঠিক ইকোনমির যে সিগন্যাল সেটা কি বুঝতে পারছি না এবং সেইভাবে কিন্তু আমাদের যে রেভিনিউর প্ল্যান সেটা তৈরি করছি না। তো এই সমস্ত কারণে কিন্তু দেখা যাচ্ছে যে যারা বড় ব্যবসায়ী তারা তো মানে আবার অনেকে যে ফাঁকি দিতেন তারাও ফাঁকি দিচ্ছেন। আর আরেকটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে সিএ ফার্মগুলো আসলে এরা সবসময় চেষ্টা করে যে আসলে যদি কিছুটা বাঁচিয়ে দেওয়া যায় ব্যবসায়ীদের, তো সেই ধরনের টেন্ডেন্সি কিন্তু থাকে, তার কারণ তারা তাদের এতে পক্ষে কাজ করে। তো এখন এই জায়গাটাতে আমি মনে করি যে ট্রান্সপারেন্সি দরকার, বিশেষ করে যে আমাদের যে ইনস্টিটিউশনগুলো আছে যারা সিএ প্রডিউস করে, তো তাদের সঙ্গে যে সরকারের একটা ঘনিষ্ঠ যোগাযোগ সেটা যদি বাড়ানো হয় তাহলে আমি মনে করি যে এখানে হয়তো ইমপ্রুভমেন্ট আনা সম্ভব। ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার সামির সত্তার। ভোক্তারা কর পরিশোধ করছে, কিন্তু অভিযোগ রয়েছে কিছু কিছু ব্যবসায়ী সেই কর ট্রেজারে জমা না দিয়ে আত্মসাৎ করছে। এতে সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি সব ব্যবসায়ীরাও অসম প্রতিযোগিতার মধ্যে পড়ে যাচ্ছে। এখান থেকে বেরোনোর জন্য কি করা উচিত? কেন ব্যবসায়ীরা এভাবে রাজস্ব ফাঁকি দিচ্ছে? কিংবা না, এটা আপনার ব্ল্যাঙ্কেট ভাবে বলাটা খুব ডিফিকাল্ট, কারণ কথা হচ্ছে যে কারা ফাঁকি দিচ্ছে কারা দিচ্ছে না। আপনার কথাটা যারা ফাঁকি দিচ্ছে এবং যারা ফাঁকি দিচ্ছে না তাদের মধ্যে ব্যবধানটা যত বাড়বে তত যারা দিচ্ছে তাদের ফ্রাস্ট্রেশনটা আরো বেশি ফ্রাস্ট্রেশন বাড়বে, সে সুস্থ লাভ করতে পারবে না। না না, লাভ তো পারবেই না, কিন্তু এটা হোয়াট ইজ অ্যান অফেন্স ইজ অ্যান অফেন্স। আপনার কর ফাঁকি দেওয়া ইজ অ্যান অফেন্স। তো সেখানে যদি আমাদের যারা ফাঁকি দিচ্ছে তাদের উপর দুই একজনকে ধরেও যদি একটা এক্সাম্পল ক্রিয়েট করা যায় তাহলে কিন্তু অনেক লোকজনের কিন্তু মানে সোজা হয়ে যাবে, যেটা আমরা মানে সিম্পল বাংলা ভাষায় বলি। তো এখন আপনার যারা যারা কর্পোরেট ট্যাক্স দিচ্ছে তাদেরকে আমরা যেভাবে অ্যাওয়ার্ড করছি, ট্যাক্স কার্ড দিচ্ছি, উৎসাহিত করছি এবং নেম করছি এবং প্রাউড মানে একটা ওয়েতে সেরেমনি দিয়ে দিচ্ছি, সেরকমভাবে যারা যারা ব্যবসায়ীরা যারা দিচ্ছে না বা ডেলিবারেটলি দিচ্ছে না বা অনেক কর ফাঁকি দিচ্ছে তাদেরকে নেম অ্যান্ড শেম করতে হবে। ইট ইজ সিম্পল অ্যাজ দ্যাট। কারণ আপনি যখন ওই পর্যায়ে যদি আপনি অ্যাকশনগুলো না নেন তাহলে কিন্তু এই ডিফারেন্সটা আপনার কমবে না, বাড়তে থাকবে। ধন্যবাদ আপনাকে জনাব বজলুল কবির ভূঁইয়া। অভিযোগ রয়েছে রাজস্ব ফাঁকির একটি চক্র গড়ে উঠেছে দেশে। এর সঙ্গে ব্যবসায়ীরা যেমন জড়িত, তেমনি খোদ রাজস্ব বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরাও জড়িত। এ বিষয়ে আপনি কি বলবেন? আমরা শুনবো একটি বিরতি। অস্বীকার করার কোনো উপায় নেই। দর্শক, মধুমতি ব্যাংক বিজনেস স্টকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত। দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনার অনুষ্ঠান মধুমতি ব্যাংক বিজনেস স্টক, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমরা আলোচনা করছি রাজস্ব ফাঁকি ও ঘাটতি নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। জনাব বজলুল কবির ভূঁইয়া, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে অনেকগুলো অভিযোগ রয়েছে যে রাজস্ব ফাঁকির একটি চক্র গড়ে উঠেছে দেশে এবং এর সাথে রাজস্ব কর্মকর্তা কর্মচারীরাও জড়িত, অডিট ফার্মগুলো জড়িত। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা অস্বীকার করার কোনো উপায় নেই এবং এটা শুধু আজকেই গড়ে উঠেছে তা না, দীর্ঘদিন আমার দীর্ঘ চাকরি জীবনের প্রথম থেকে দেখেছি ছিল, এখনো আছে, আরও কবে শেষ হবে তাও জানি। এর একটা অন্যতম কারণ হচ্ছে যিনি ট্যাক্স ডজার তিনি কিন্তু নানা পন্থা অবলম্বন করবে তার ট্যাক্স রেভিনিউ ফাঁকি দিয়ে তার এই লাভটা করার জন্য, প্রফিট করার জন্য। এবং যখন ট্যাক্স কালেক্টর বা একজন ইনকাম ট্যাক্স অফিসার যখন দেখবে যে তার এই ভুলটা হয়েছে বা তার অ্যাকাউন্টস ঠিক নেই, তার আয় যথাযথ প্রদর্শন করে, তার বিনিয়োগ যথাযথ প্রদর্শন করে না, এই সুযোগ সে নিবে। সবাই যে নিচ্ছে তা তো নয়, গুটিকত কিছু লোক নিবে অথবা অনেকেই নেই। আমরা এটার বিরোধী। আমরা যেটা মনে করি যে কর কর্মকর্তাদের প্রশিক্ষণ দরকার। তো প্রশিক্ষণ দিলেই তারা সৎ হয়ে যাবে? শুধু সেই প্রশিক্ষণ না, গতানুগতিক প্রশিক্ষণ না, তাদেরকে মোটিভেট করেন না, তাদেরকে পুরস্কার যেমন দিবেন তাদেরকে শাস্তিও দেবেন। সেই শাস্তি কি সেভাবে হচ্ছে বাংলাদেশের কোনো সেক্টরে? হচ্ছে না। বাংলাদেশে যদি সব সেক্টরকে আপনি অনেকটা করতে চান, স্বচ্ছ করতে চান, তাহলে সব সেক্টরকেই শাস্তিও দিতে হবে, পুরস্কার দিতে হবে। আমি মনে করি যে পরিবর্তন দরকার। যেটা ব্যারিস্টার সাহেব বললেন যে সেটা হচ্ছে যে এখানে যারা দীর্ঘদিন ট্যাক্স দিচ্ছে আমরা শুধু তাদের পিছনে থাকবো, আর যারা অনেক ট্যাক্স ডজার তার ঠিক প্রপারলি ট্যাক্স দিচ্ছে না কিংবা যারা বিদেশে টাকা পাচার করছে তাকে আমরা ধরবো না, হ্যাঁ, আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত থাকবে না, তাহলে তো অন্য শাস্তি না পেয়ে অন্যরা একই পথে যাবে, তাই না? ডক্টর মাহফুজ সাহেব একটা কথা বলেছিলেন যে আমাদের এই অনেকগুলো সেক্টরে দেখা যায় যে আমরা জাতীয় রাজস্ব বোর্ড সক্ষমতার অভাব আছে। আমি মানি সক্ষমতা আছে, কিন্তু এখানে কিন্তু দক্ষ ম্যান পাওয়ার দরকার। ডিজিটাইজেশন হলেই হবে না, দক্ষ ম্যান পাওয়ার দরকার, যেটা সাবির সত্তার বললেন। ধন্যবাদ আপনাকে ডক্টর মাহফুজুল কবির।
কারো কারো অভিযোগ আমাদের রাজস্ব ব্যবস্থাপনাতেই রাজস্ব ফাঁকি উৎসাহিত করছে। এ ব্যাপারে আপনার মতামত আমরা শুনতে চাই, কিংবা বিশ্লেষণ যদি আপনি করেন। হ্যাঁ, এটা আসলে একটা বড় রকমের অভিযোগ। আমি মনে করি যে এটা আমি আগে বলেছিলাম যে অনেকদিন মানে ব্যবস্থাপনার মধ্যেই ঘাটতি রয়েছে, কিংবা ফাঁক ফোকর রয়েছে। হ্যাঁ, না, এটা যে কোনো ব্যবস্থাতেই আসলে দুর্বলতা থাকে, এবং আসলে যেহেতু এটা খুব সেন্সিটিভ একটা সেক্টর, মানে এটা কিন্তু দেশের পুরো অর্থনীতির মানে মোড়টা ঘুরিয়ে দেয় যদি রাজস্ব ব্যবস্থাপনা ভালো থাকে। তার কারণ ব্যবসা বাণিজ্য ট্রান্সপারেন্ট হবে কিন্তু অনেকটাই এই যে এনবিআর এর অ্যাক্টিভিটির উপরে। তার কারণ তারা যত কঠিন হবে এবং স্বচ্ছভাবে দক্ষতার সঙ্গে আসলে রাজস্ব আদায় করবে, তখনই কিন্তু এই পুরো ব্যবসা বাণিজ্য সেগুলো কিন্তু একটা স্বচ্ছতার দিকে, সৎ ব্যবসার দিকে যাবে, এবং সেইভাবে আসলে প্রতিযোগিতাটা চলবে। তো এখন যদি এখানে ঘাটতি থাকে, তাহলে সেক্ষেত্রে ঘাটতি সামান্য হলেই যথেষ্ট, ঘাটতি কিন্তু অনেক বেশি থাকতে হয় না। কিন্তু অল্প কিছু কর্মকর্তা সেখানে যদি দক্ষ না হয় বা তারা যদি দুর্নীতিবাজ থাকে, তাহলে যথেষ্ট হবে, পুরো পুরো রাজস্ব ব্যবস্থাপনা সেটা কিন্তু নষ্ট হয়। তো এইভাবে আসলে আমাদেরকে পুরো জিনিসটাকে দেখতে হবে। আমরা ঢালাওভাবে হয়তো বলবো না যে সবাই খারাপ, আবার মানে অন্য কোনোভাবে আসলে ইন্টারপ্রেট করা যাবে না। আর একই সঙ্গে আমাদের তো আসলে সব মিলিয়ে যে অর্থনীতির যে দক্ষতা, সেটাও একটা বড় বিষয়। তো আমি মনে করি যে এখানে আসলে একটু স্ট্র্যাটেজি তৈরি করা দরকার। আমরা প্রত্যেকটা সেক্টরের জন্য দেখা যাচ্ছে যে কিছু স্ট্র্যাটেজি তৈরি করছি। আমরা ভিশন 2041 একটা স্মার্ট ইকোনমি করব, তো তার জন্য আসলে আমাদের পুরো একটা স্মার্ট রাজস্ব ব্যবস্থাপনা আমরা কেন তৈরি করছি না? রাজস্ব ফাঁকি বন্ধ করণীয় কি? তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে হ্যাঁ, কম্প্রিহেন্সিভ একটা প্ল্যান অফ অ্যাকশন দরকার। তো এখানে শুধুমাত্র এই যে দক্ষতা বাড়াবো সেভাবেই হবে না, আমাদের আসলে পুরো টার্গেটটা সেট করতে হবে যে আগামী হয়তো 5 বছরের মধ্যে আমরা এই যে সেক্টরগুলো, সেই সেক্টর থেকে আসলে আমরা এই পুরো রাজস্ব আদায় সেটার প্ল্যানটা কী করবো আমরা। তো সেখানে অটোমেশনটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যে প্রথমে আনতে হবে। আর যদি অটোমেশনের প্রোগ্রামটা নেই, তাহলে সেক্ষেত্রে দক্ষ ম্যান পাওয়ার এমনিতেই গড়ে উঠবে। তো সেই ক্ষেত্রে আমরা তখন তাদেরকে যখন ট্রেনিং দেবো, তারপরে তাদেরকে আসলে এই বিভিন্ন রকমের যে পার্টনার তাদের সঙ্গে যুক্ত করব, তো তখন কিন্তু এমনিতে হয়ে যাবে। অনেকেই আগ্রহী রয়েছেন আমাদের এই বিশেষ করে যে এক্সটার্নাল যারা পার্টনার রয়েছেন, টেকনিক্যাল সাপোর্ট দিবেন, তারা এই জায়গাতে খুবই আগ্রহী। তো আমি মনে করি যে এখনই আসলে সরকারকে একটা ঘোষণা দিতে হবে যে এই সময়ের ভিতরে আমি এই যে পুরো রাজস্ব খাত সেটাকে অটোমেশনের দিকে নিয়ে যাব। তো সেভাবে করে আমরা যদি পুরো ম্যান পাওয়ার এবং স্ট্র্যাটেজিকে তৈরি করি, তাহলে সেক্ষেত্রে আমরা এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারি। জি, ধন্যবাদ আপনাকে। এই জায়গায় একটু আপনার প্রশ্নের সঙ্গে একটু অ্যাড করি যে এই অটোমেশনের একটা তো আছেই ডেফিনেটলি, এই জায়গায় আপনার ফাঁকির বিষয়টা, এই যে আমরা যে দেখলাম একটা স্ট্যাটিস্টিক্স আমি বললাম, যেটা হচ্ছে যে আপনার 56% অফ দ্য কর্পোরেট ফার্মস তাদের কোনো টিন নাই। তো এমন যদি সিম্পল স্টেপস নেওয়া যায় যে যখন আমি রেজিস্ট্রেশন করব অটোমেটিকলি তাদের একটা টিন নাম্বার পড়ে যাবে। দ্য সিস্টেমগুলোকে আপনার ইন্টিগ্রেট করতে হবে আপনার রাজস্বর সঙ্গে, আপনার আরজেসি, তারপরে বিভিন্ন সংস্থা। আমি একটু অ্যাড করি, কোনো কর্পোরেশন বা কোম্পানি তো টিআইএন সার্টিফিকেট ছাড়া সে তো রেজিস্টার্ড হতে পারবে না। পারে, আপনার কোম্পানির ইনকর্পোরেশন আগে হয়, তারপরে ওইটার পরে আপনার কোম্পানি যায় যে টিন নেওয়ার জন্য, ভ্যাট নেওয়ার জন্য, এসব নেওয়ার জন্য। আমার কথা হচ্ছে যে যখন আমার রেজিস্ট্রেশন হবে তখনই যদি কোনো মানে এটা এত ডিফিকাল্ট কিছু আমি মনে করি না, তখনই যদি আমার একটা টিন নাম্বার অটোমেটিকলি পড়ে যায়, তাহলে কিন্তু আমার এই আর ওই মানে টিন নাই কোম্পানি আছে বা এইটার কিন্তু আর এই প্রবলেমটা হয় না। অ্যাটলিস্ট একটা ছোট স্টেপে আমরা আগাতে পারি। আর সেকেন্ড অফ অল হচ্ছে যে ভাই যেটা বললেন যে ফাঁকি এবং কিভাবে এটাকে কমানো যায় হচ্ছে যে যারা ডেলিবারেটলি কর দিবে না সেটা হচ্ছে আলাদা বিষয়, আর যারা মানে দিতে চায় কিন্তু এনবিআর কে ভয় পায় বা মনে করে যে আবার ওনাদের মানে ফিশ নেটের মধ্যে আমি যদি পড়ে যাই তাহলে আমাকে ধরে ধরে আবার কি না কি চাপাচাপি করে, এদের জন্য হচ্ছে যে এনবিআর এর আস্থাটা বাড়াতে হবে। আপনার ইমেজ এখন কিন্তু অনেক মানে এনবিআর এর আগের থেকে যে ইমেজ ছিল এখন কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে অনেক বেটার হয়ে গিয়েছেন। আগে আপনারা যদি মিডল ইস্ট কান্ট্রিজে যেতেন তখন কিন্তু আপনাকে কিন্তু ইমিগ্রেশনে কিন্তু রিসিভ করতে হচ্ছে তাদের ওই যে সুটেড বুটেড আর্মি অফিসারগুলা। এখন যদি আপনি মিডল ইস্টে কোনো দেশে যান, ইভেন কনজারভেটিভ সৌদি আরবিয়া যদি যান, এখন কিন্তু সবাইকে হোয়াইট পাঞ্জাবি পায়জামা পরায়, মানে জুব্বা পরায়, আপনাকে রিসিভ করছে, ওয়েলকাম টু দিস কান্ট্রি দ্যাট কান্ট্রি। এইসব অ্যাটিটিউড কিন্তু এখন আরো এনকারেজ করে ফর পিপল টু ভিজিট। সেম জিনিস হচ্ছে যে এনবিআর এর অটোমেশনের সঙ্গে সঙ্গে, কারণ অটোমেশন থাকবে, অটোমেশনের সঙ্গে সঙ্গে আপনার রেলেভেন্ট ম্যান পাওয়ারও থাকবে। আমি এনবিআর এর কাছে অ্যাপ্রোচ করলে আমাকে এনবিআর যে আমি ওই ফ্রেন্ডলি অ্যাটিটিউডটা পাবো বা হেল্পফুল অ্যাটিটিউড পাবো, তখনই কিন্তু আমাদের ব্যবসায়ীরা, এখন সেকেন্ড জেনারেশন যারা ব্যবসায়ীরা আছে
তারা মোর কমপ্লায়েন্ট হতে চায়। আমি তো নিজে ডিল করছি, আমাদের বাপ দাদারা যখন ট্যাক্স দিতে চায়নি, তাদের ছেলেমেয়েরা বিদেশ থেকে এসে কিন্তু, সবাই না বাট মেজরিটি কিন্তু এসে বলে উই ওয়ান্ট, সামির ভাই উই ওয়ান্ট আ কমপ্লায়েন্ট কোম্পানি। এখন কমপ্লায়েন্ট কোম্পানি করতে গেলে ওই কমপ্লায়েন্ট কোম্পানির সঙ্গে আমার ওই অ্যাটিটিউডটা আমার এনবিআর এর কাছ থেকে পেতে হবে যে আচ্ছা ঠিক আছে সমস্যা হয়েছে, এটা সমাধান কি, ওই অ্যাটিটিউড। এবং এটা চেঞ্জ হয়েছে, এমন না যে আমি বলছি যে আরো খারাপ হয়েছে, এটা চেঞ্জ হয়েছে। আমাদের ট্যাক্সের যে ঘাটতি বলেন, ট্যাক্স টু জিডিপি, এটা প্রাইমারিলি 1 নম্বর হচ্ছে আপনার ট্যাক্স নেটটাকে বাড়াতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। আর 2 নম্বর হচ্ছে আপনার এই যে ইনফর্মাল সেক্টরটাকে আপনার ইনক্লুড করতে হবে, জি, তাছাড়া আপনি এটা বাড়াতে পারবেন। এই ইনফর্মাল সেক্টর নিয়ে আপনার কাছে আমার প্রশ্ন ছিল। জি, বাংলাদেশের অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি বা ছায়া অর্থনীতির আকার বাড়ছে। দেশের অর্থনীতির 30% এখন কিন্তু অপ্রাতিষ্ঠানিক এই খাতের। বিশাল এই খাতকে করে আওতায় আনা গেলে দেশের রাজস্ব আয় কিন্তু অনেকটা ব্যাপকভাবে বেড়ে যেত, অনেকটা বাড়বে। কিন্তু এখানে চ্যালেঞ্জটা কোথায়? কেন আমরা করতে পারছি না? কেন আমরা এই খাতকে আওতার মধ্যে আনতে পারছি না? আপনার ওই যে যেটা বললাম, যে ভাই যেটা বললেন যে ম্যান পাওয়ার শর্টেজ, আপনার ক্যাপাসিটি, আপনার এখানে যেটা করছে যারা যারা এই ইনফর্মাল সেক্টরে ব্যবসা করছে, সবার তো আর ওই রেজিস্ট্রেশন নাই, সবার ওই কোম্পানির ডকুমেন্টেশন নাই। তারা তাদের মতন একটা দোকান দিয়ে শুরু করে দিয়েছে, বা দেখছে যে আরেকজনের ট্রেড লাইসেন্স দিয়ে তারা মানে কাজ শুরু করছে। তো এই সব জায়গায় তো আপনার চেক দিতে হবে, আর সেই চেকটা দেওয়ার জন্য তো আপনার মানুষ লাগবে। তো সেই মানুষটা কই? আপনার এখানে এই বনানী 11 নম্বর রোডে হাঁটলেই তো আপনি দেখেন কতগুলা দোকান, এরকম চিটাগংয়ের, সিলেটের, জামালপুরের, আপনি যেখানে যাবেন হাজার। ওখানে আমার এনবিআর বেচারা ওদের ক্যাপাসিটি কই, ওদের লোক কোথায় এখানে পাঠানোর, যে 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 দেখবে সেই জিনিসপত্র। এখন এই যে একটা নতুন আইনে আসলো ট্যাক্স এজেন্ট কালেকশন, এটার উপরও তো আরো নিয়োগ তো দিতে হবে ভাই, নিয়োগ ছাড়া তো আপনার কোনো কাজ হবে না। এইগুলোতে আমি যে একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে যে বনানীর কথা বললেন, এদের প্রত্যেকেরই টিআইএন আছে এবং না না এটা থাকবে আমাদের সুপারভিশন এক্সাম্পল জাস্ট মানে সবার যে আছে আপনি তো সেটা কনফার্ম করতে কেউ পারছেন। নতুন কেউ দিলে হয়তো না, কিন্তু সে তো টিআইএন ছাড়া সে অনেক কিছু করতে পারবে না, সে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে না, না, definitely। সে ব্যাংক লোন নিতে পারবে না। সুতরাং এখন তো আমরা যেটা করেছি শুধু টিআইএন সার্টিফিকেট দিলে হবে না, আপনি যে রিটার্নটা জমা দিয়েছেন তার স্লিপটা দেন। এটা এখন হ্যাঁ, এই গতবার এখন শুরু হয়েছে। হ্যাঁ, গতবার থেকে। একটা বিষয় কি দেখুন, সেটা হচ্ছে যে নতুন নেটওয়ার্ক যেমন বাড়াতে হবে, আমরা যেটা মনে করি এনবিআর যেটা বেশি সামিন বললেন, আজকে থেকে 20 বছর আগে এনবিআর এখন এক না, কিন্তু অবশ্যই সরকারের কিন্তু সমস্ত খাত হচ্ছে সার্ভিস। বাংলাদেশটা সব দেশেরই সমস্ত খাত সবই কিন্তু জনগণের জন্য সার্ভিস সেক্টর। একটা মাত্র বিজনেস, সেটা হচ্ছে রেভিনিউ। জি, এখন রেভিনিউকে আমরা বলি, আমি যেমন আমার অফিসারদের বলতাম ইটস মাই বিজনেস, আই হ্যাভ কাম টু মাই বিজনেস অফিস, নট মাই সার্ভিস অফিস। কারণ একমাত্র ইনকাম ট্যাক্স, কাস্টমস, ভ্যাট, এটা হলো বিজনেস, এখান থেকে টাকা আর্ন করবে গভর্নমেন্ট, বাকি সব সেক্টরে টাকা দেবে, তাই না? সুতরাং বিজনেস যখন আপনি করতে যাবেন তখন যদি আপনি ক্লায়েন্টের সাথে ভালো বিহেভ না করেন, আপনি যদি ক্লায়েন্টকে সম্মান না করেন, ক্লায়েন্টের সাথে মিসবিহেভ করেন, তাহলে তো আপনার বিজনেস হবে না। এটাই বোঝাতে হবে ট্যাক্স অফিসারদেরকেও যে ইট ইজ ইউর বিজনেস, তুমি বিজনেসের জন্য ওয়েল বিহেভড হও, এবং সরকারের যে সমস্ত নীতিমালা আছে সেগুলো করদাতাদেরকে সম্মান করেই করতে হবে। জি জি, ব্যারিস্টার সামির সাত্তার, অভিযোগ রয়েছে পোশাক খাতের মতো বিভিন্ন প্রভাবশালী খাত সরকারের কাছ থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিচ্ছে, কর রেয়াতি নিচ্ছে এবং প্রণোদনা সুবিধা নিচ্ছে, অথচ এমন অনেক খাত রয়েছে যাদের আসলে সত্যিকার অর্থেই সরকারের প্রণোদনা কিংবা সুবিধা দরকার। কি বলবেন? ডেফিনেটলি আরএমজি সেক্টর তো আমাদের ইনসেনটিভ দিয়েই কিন্তু এগিয়ে গিয়েছে, এটা তো কোনো না এবং বলার বছরের পর বছর সেখানে ইনসেন্টিভ পাচ্ছে, সেটা দিচ্ছে যে যেহেতু এটা এখন আমাদের মানে ট্রেডিশনালি এটা আমাদের এক্সপোর্ট আর্নিং এর সবচেয়ে হাইয়েস্ট বাস্কেট আরএমজি, সেখানে আমরা সবসময় সুবিধা আগে দেখে আসছি, এখনো সেটা কিন্তু কন্টিনিউ সেখানে তো অভিযোগ রয়েছে যে প্রচুর পরিমাণ টাকা দেশে ফেরত আসছে না। না, এটা নিয়ে আমাদের বিস্তারিত আমরা মানে মিটিংও করেছি, সেখানে অনেক এটা বললে এই টক শোতে শেষ হবে না, কারণ সেখানে ফিগার্স যেগুলো আসছে এবং সেগুলোর কিছু কারণ আছে, এবং সব পুরা ফিগার্স না, এটা এফবিসিসিআই থেকেও অলরেডি একটা বড় কি বলে আপনার কি বলে যে রিজয়েন্ডারের মতন একটা মিটিং হয়েছে, এগুলা বলেছে, ক্ল্যারিফাই করেছে বিজিএমএ, তখন ফারুক সাহেব ছিলেন, তখন উনিও এটা নিয়ে খুব কি বলে প্রটেস্ট করেছেন। সেটা হচ্ছে আলাদা বিষয়। আপনার প্রথম প্রশ্নটা যেটা, সেটা ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সপোর্ট প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলে দিয়েছে যে 2041 সালকে মাথায় রেখে আমাদের এক্সপোর্ট
প্রোডাক্ট Diversification ডাইভার্সিফিকেশন প্রয়োজন, এবং যখন এক্সপোর্ট প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন প্রয়োজন, আরএমজি সেক্টর যেরকম বেনিফিট পাচ্ছে এরকম কিন্তু অন্যান্য সেক্টরও কিন্তু বেনিফিট পাবে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছে যে উনি এগুলা কনসিডার করে অলরেডি এটা নিয়ে কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এবং আইটি সেক্টর, এক্সপোর্ট আরএমজি হোক, আইটি হোক, ফার্মাসিউটিক্যালস হোক, তারপরে আপনার লেদার হোক, এগুলা তো খুব প্রমিসিং। জুট হোক, এখন আপনি লন্ডন, ইউরোপ যে কোনো দেশে যান, সব দেখবেন সব বড় বড় ডিজাইনার ওয়্যাররা কিন্তু এখন জুট ব্যাগ, জুটের উপর অনেক ফোকাস করছে। দিস ইজ আওয়ার গোল্ডেন অপরচুনিটি। এইসব জায়গায় ইনসেন্টিভ আছে, দিয়ে আরেকটু মোবিলাইজ কিভাবে করা যায় সেটা হচ্ছে সরকারের দেখার বিষয়। জি, আমাদের আলোচনার শেষ পর্যায়ে জনাব বজলুল কবির, কর ফাঁকি রোধে এবং রাজস্ব আদায় বাড়াতে রাজস্ব ব্যবস্থার সংস্কারের কথা দীর্ঘদিন ধরে বলে আসা হচ্ছে, এবং আইএমএফও রাজস্ব ব্যবস্থার সংস্কারের শর্ত দিয়েছে, কিন্তু খোদ রাজস্ব বিভাগে সেই সংস্কারের উদ্যোগ কতটুকু নেওয়া হচ্ছে? খুব একটা নেওয়া হয়নি। খুব একটা নেওয়া আপনি যদি বলেন অনেস্টলি বলবো সেই রকম নেওয়া হয়নি যেটা আমরা মনে করি নেওয়া হচ্ছে। মানে সবাই সংস্কারের কথা এখানে বলছে। শুনেন, রাজস্ব সংস্কারের মানে একজন রাজস্ব সাবেক কর্মকর্তা হিসেবে জি, জি। আপনি কি বলতে চান যে সেখানে কি সুযোগ, আমার কোন কোন জায়গায় আমার সংস্কারের সুযোগ আছে? দীর্ঘ অভিজ্ঞতায় একটা কথাই বলবো, সেটা রাজস্ব সংস্কার করতে হলে পলিটিক্যাল ডিসিশন দরকার। এনবিআর পারবে না। এনবিআর যদি চায় যে আমি এই সংস্কার করে এটা ইমপ্লিমেন্ট করবো, সম্ভব হবে না। আপনি জানেন, আমি জানি, সবাই জানে যে রাজস্ব, বাংলাদেশের রাজস্ব ব্যবস্থাপনাকে যদি আপনি আইনানুগ করতে চান, আপনি যদি সিঙ্গাপুর না করেন অন্তত ব্যাংককের কাছেও যেতে চান, ইভেন ইন্ডিয়ার কাছাকাছি যেতে চান, তাহলে আপনার সরকারি অনেক সিদ্ধান্ত নিতে হবে যেটা সরকার তাদেরকে প্রটেক্ট করবে না, যারা ট্যাক্স ডোজার তাদের প্রটেক্ট করবে না। এখন যে পরিস্থিতি আছে এটি ভেরি আনফর্চুনেট, আনফর্চুনেট বলতে হয়। এখন একজন রেভিনিউ সিনিয়র অফিসার যদি কাউকে কোনো ট্যাক্স ডোজারকে সেভাবে ধরতে যায়, তাহলে তার চাকরি নিয়ে টানাটানি শুরু হবে। তো সে তো ইন্টেলিজেন্ট, সে এত বোকা না যে আমি এটা করতে গিয়ে আমার চাকরিটা হারাবো। সুতরাং আমি মনে করি সরকারের দেশের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নেন, যেটা বেস্ট আছে, আমি বললো যে আমরা যেমন অনেক সেক্টরকে অগ্রাধিকার দিচ্ছি, আমরা যেমন ট্যাক্স হলিডেজ দিয়েছি বিভিন্ন সেক্টরকে, আবার যারা ট্যাক্স হলিডেজ এনজয় করে তাদের আর্নিংটা তারা এদেশে রাখছে না, বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিংবা এদেশে জনগণের জন্য ইনভেস্ট করছে না, তাদের জন্য কঠিন হোক সরকার। দেখবেন যে রাজস্ব বোর্ড অনেক শক্তিশালী হবে, তাদের অনেক ইমপ্লিমেন্টেশন হবে অনেক পলিসির। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, বৈশ্বিক কারণে দেশের অর্থনীতিতে যে সংকট দেখা দিয়েছে তার প্রভাব পড়েছে দেশের রাজস্ব আয়। তবে কর ফাঁকি, বিভিন্ন অজুহাতে কর রেয়াত, কর ছাড়, প্রণোদনা সহ নানান কারণে রাজস্ব আদায় কম হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজকে আলোচকরা যেমনটি বলছিলেন, বিভিন্ন পক্ষের যোগ সাজসে দেশে বহু বছর ধরেই কর ফাঁকির প্রবণতা গড়ে উঠেছে। এতে ব্যাপক ক্ষতি হচ্ছে দেশের অর্থনীতিতে। এর থেকে বেরোতে হলে একটি ব্যাপক ভিত্তিক ও সমন্বিত উদ্যোগ নিতে হবে। সবার আগে দেশের রাজস্ব খাতকে ঢেলে সাজাতে হবে, অটোমেশন করতে হবে, জনবল বাড়ানোর পাশাপাশি কর্মীদের দক্ষতা উন্নয়নে পর্যাপ্ত এবং গুণগত ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। কর ফাঁকি দিয়ে পার পাওয়া যায় না এমন একটি পরিবেশ দেশ তৈরি করতে হবে। যারা নিয়মিত কর পরিশোধ করছে তাদের যেমন পুরস্কৃত করা হচ্ছে, তেমনি যারা কর ফাঁকি দিচ্ছে তাদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। রাজস্ব আহরণে যে কোনো ধরনের হয়রানি বন্ধ করতে হবে, রাজস্ব ভীতি দূর করতে হবে। দর্শক, আজ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।